আমি একটা একটা টেলিভিশন নিউজ চ্যানেলে সপ্তাহে একটা প্রোগ্রাম করি প্রায় 4-5 বছর যাবত। হঠাৎ করে গত সপ্তাহে আমি প্রোগ্রাম যেদিন হয়েছে সেদিন জাপানে ছিলাম, ওখান থেকে আমি জয়েন করছি মোবাইলে। যে বিষয়ে কথা বলছে বিষয়টা ছিল সমকামিতা। আমাকে গতকালকে উপস্থাপক জানালেন যে ভাই, এখন থেকে কর্তৃপক্ষের নির্দেশ যে আপনার মন মতো কোনো বিষয়ে আর কথা বলা যাবে না, ওনাদেরকে বিষয় আগে দিতে হবে, ওনার পছন্দ হলে রাখবেন আর না হলে বাদ দিবেন। তো কালকে সেটা বিসমিল্লাহ হলো, আমাকে বলা হলো আজকে প্রোগ্রাম, বলা হলো যে তাহলে বিষয় কি হতে পারে দেন, ওনারা ওটা চেক করবেন। আমি বিষয় দিলাম হলো ট্রান্সজেন্ডার ইসলামী দৃষ্টিকোণ। তো ওনারা মেসেজ পাঠায় নেগেটিভ, হবে না, এই বিষয়ে কথা বলা যাবে না। আপনাদের এই খুলনার একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে বাংলাদেশের প্রথম সারির একটা এনজিও, তারা গোটা দেশব্যাপী একটা আয়োজন করছে, আলিয়া মাদ্রাসাগুলো তো সেখানে সামিল করেছে, সনাতন অনেক মাদ্রাসা সেখানে আছে। তাদের সে আয়োজনের নাম দেওয়া হয়েছে সমতন্ত্র। এই সমতন্ত্র নামক আয়োজনে খুলনাতে যে ঘটনাটা ঘটেছে, দুঃখজনক যে আমরা অনেক তরুণ আলেমরা আছে আমরা জানিও না যে গোটা দেশে এমন একটা ভয়ঙ্কর কাজ এই খুলনায় হয়েছে, আমরা কিন্তু জানিও না। আমি তাহার দেওয়ার সময় বলছি অনেক চ্যালেঞ্জেস আছে, যে চ্যালেঞ্জেসগুলো সব কথা আমাদের জানাও নাই যে কি চলছে ভেতরে। সমকামিতাকে সরাসরি প্রতিষ্ঠা করা দেশে কঠিন, কারণ আমাদের দেশের সংবিধানে এখনো পর্যন্ত সমকামিতা এটা অপরাধ, আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো আছেই। সেজন্য সরাসরি সমকামিতার উইন্ডো দিয়ে জানা দিয়ে ঢোকা যাবে না, এজন্য নাম দেওয়া হয়েছে ট্রান্সজেন্ডার। ইন্টারন্যাশনালি এটা আছে। তো ট্রান্সজেন্ডার সাধারণ মানুষ তো বুঝবে না, এই ট্রান্সজেন্ডার এটার নাম দিয়ে সমকামিতা কিভাবে প্রবেশ করানো হচ্ছে। খুলনা যেটা ঘটছে সেটা হলো যে সমতন্ত্র, শুনতে তো খুব ভালো শোনা যায়, তাই না? সমতন্ত্র, সমান অধিকার সবার জন্য প্রতিষ্ঠিত হয়, ভালো শোনা যায়। এই সমতন্ত্রের প্রচারপত্রে সমকামীদের যে সিম্বলগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে। এগুলো নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আন্দোলন গড়ে উঠলো, তারা বাধ্য হয়ে সেটা সরিয়ে নিয়েছে, কিন্তু এজেন্ডা সেটা চলছে। তো এবং আরেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম হতে চলেছে মেয়েদের জন্য, সেখানে এই ট্রান্সজেন্ডার অর্থাৎ রূপান্তরিত নারী, যিনি আসলে একজন পুরুষকে সেখানে মেয়েদের মধ্যে ঢোকার কথা বলার সুযোগ করে দেওয়া হচ্ছে, কারণ ওই পুরুষ নিজেকে মনে করছেন তিনি এখন নারী। আপনারা সবাই কম বেশি অবগত আছেন। দেখুন কিভাবে এর মাধ্যমে সমকামিতা প্রতিষ্ঠিত করা হয়। একজন ছেলে, তিনি ঘুম থেকে উঠে সকালে মনে করলেন না আমি নিজেকে নারী ঘোষণা করব, বাস যথেষ্ট। তিনি নিজেকে নারী মনে করছেন, নারী ঘোষণা দিতে পারেন তিনি। আর যখন তিনি নারী ঘোষণা দিবেন, তখন এই ভদ্রলোক, যিনি ভদ্র মহিলা সাজলেন, এখন এই নারী ঘোষণা দেওয়ার পর নিজেকে সমাজ তাকে নারী হিসেবে ট্রিট করতে হবে, সবাই তাকে নারী হিসেবে গ্রহণ করতে হবে, নারীদের সকল অ্যাক্সেস তাকে, সুবিধা তাকে দিতে হবে। এটা যখন দেয়া হবে, এই ভদ্রলোক, যিনি বর্তমানে ভদ্র মহিলা সাজলেন, নিজেকে নারী ঘোষণা দিলেন, এই যখন বিয়ে করবে, কাকে বিয়ে করবে? আমি কি বুঝাতে পারছি? উনি তো পুরুষ, ওনার পুরা অবকাঠামো, শরীরের পুরো স্ট্রাকচার পুরুষের, সবকিছু পুরুষের, ওনার ভিতরে নারীত্বের কিছুই নেই, শুধু ওনার মনে হচ্ছে না নারী, উনি ঘোষণা দিয়ে দিলেন। এখন এই ভদ্রলোক বা ভদ্র মহিলা যেটাই বলেন, উনি যখন বিয়ে করবেন, যেহেতু নারী হিসাবে সমাজে স্বীকৃত, তাহলে বিয়ে করবেন একজন পুরুষকে, অথচ উনি আগে থেকে কি আছেন? তাহলে এবার পুরুষে ঠিক একই কথা মেয়েদের বেলা পর্যন্ত। কিভাবে সমকামিতা প্রতিষ্ঠিত করার জন্য এক একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, হাজার হাজার কোটি টাকার ফান্ড ঢালা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোকে কেনা হচ্ছে, তরুণদের মগজ ধোলাই করা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে। আর চায়নার সময় মানুষ নাই, মানুষের অভাব, হাহাকার। দক্ষিণ কোরিয়া, জাপান, যে দেশগুলো ব্যক্তিগতভাবে আমি ঢুকে অনুসন্ধান চালানো, দেখার সুযোগ হয়েছে, সেগুলোর কথা বলছি। ইটালির কথা প্রথম সারির গণমাধ্যমে আমি দেখেছি, মানুষ নাই। জন্মের হার বাড়াবার জন্য সরকার প্রণোদনা দিয়ে মানুষের জন্মের হার বাড়াতে পারছে না, কারণ এই সমস্ত বস্তাপতা সস্তা আইডিয়াগুলো তাদের জন্মের হারকে একেবারে বন্ধ করে দিয়েছে এবং ধ্বংসের দিকে তারা চলে গেছে। এখনো মুসলমানরা আলহামদুলিল্লাহ ভালো আছে, সেগুলোকে ধ্বংস করবার চক্রান্ত চলছে। আমি একটা বললাম, এরকম অন্তত আরো 10টা ষড়যন্ত্রের কথা বলতে পারবো, যেগুলো খুব ডিপলি, একদম গভীরে বাংলাদেশের প্রতিটা রঙে প্রবেশ করে গেছে। এই ট্রান্সজেন্ডার আপনারা জানেন, স্কুলের বাচ্চাদেরকে পর্যন্ত শেখানোর আয়োজন করা হয়েছে, এবং এই বিষয়ে আমরা কথা বলেছি, এবং সরকারের বিভিন্ন সংস্থার সাথে ব্যক্তিগতভাবে আমি ঘন্টায় ঘন্টা বৈঠক করেছি, বিভিন্ন সুপারিশনামা দিয়েছি, এবং সেখানে আলহামদুলিল্লাহ কিছুটা কাজ হয়েছে, যদিও বেশিরভাগ কাজে আইওয়াসমূলক কোনো জিনিস সবই রয়ে গেছে। তো ট্রান্সজেন্ডার স্কুলের বাচ্চাদেরকে জানানোর চেষ্টা করা হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি। এরকম আরেকটা চ্যালেঞ্জ হলো এনকারে হাদিসের ফিতনা। এনকারে হাদিসের ফিতনা সম্পর্কে আর লম্বা চড়া কথা বলার দরকার নেই, আসেন এখানে কিছু কথা আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। এটাও খুব ভয়াবহ আকার ধারণ করেছে, এবং এতটাই ভয়াবহ ধারণ করছে, আমাদের মুশকিল হলো অনেক ফিতনা যখন মাথা ছাড়া দিয়ে উঠে তখন আমরা টের পাই, ততক্ষণে আসলে আর কিছু তেমন করার থাকে না, এটা নাগালের বাইরে চলে যায়। তো এরকম একটা প্রোগ্রাম কোন একটা টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে, আমি জানতে পারার পর ওই চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার সুযোগ ছিল, ওনাদেরকে রিকোয়েস্ট করার পর ওরা বন্ধ করে দিচ্ছে।
তো কালকে রাতে আমাকে ফোন দিয়েছে, ওনারা দিয়ে বলছেন যে আমরা আপনার সাথে বসতে চাই। আমরা আমি বসার কি, এদেশে বড় বড় একটা আছেন, সিনিয়র আলমদের সাথে বসেন আপনারা। ওনারা যদি মনে করেন যে আপনারা সঠিক ট্র্যাকে আছেন, আলহামদুলিল্লাহ, আমি আবার ওই চ্যানেলে বলে দিব ইনশাআল্লাহ বিদিল্লাহ, যদি ওনারা আমার কথা শুনেন বলতে অসুবিধা নেই। তো বড় উদ্দেশ্য হলো যে অসংখ্য চ্যালেঞ্জগুলো আমাদের সামনে পড়ে আছে। সৈয়দ আবুল হাসান আলী নদভী